আমরা এত বেশি ক্ষমতা লিপ্ত হয়ে গেছি। প্রত্যেক দিনে দেখবেন নানান বক্তব্য চলে আসতেছে। ছাত্ররা বলতেছে সমন্বয়করা বাংলাদেশে প্রতীকীর রাজনীতি শেষ। প্রতীকী মানে ওই নৌকা ধানের শীষ, মান্না ভাইয়ের কেতলি ইত্যাদি ইত্যাদি। এইটার নাকি অধ্যায় শেষ হয়ে গেছে, শুনেন নাই? আবার আরেকজন বলছে সরকারের খুব ঘনিষ্ঠ যে একটা নতুন ধারা রাজনীতি বাংলাদেশে চালু করতে হবে। এবং মান্না ভাই নাগরিক কমিটি করে একটা রাজনৈতিক দল করেছে, বহু বছর লেগেছে। হাসিনার সময়তে উনি প্রায় 1.5 বছর জেলের মধ্যে ছিল, 2 বছর 6 মাস কম বলে ফেলেছি। এবং তাকে, তার দলকে নির্বাচন কমিশন কোনোভাবে নিবন্ধন দিচ্ছিল না। হাইকোর্ট করে তারপরে একটা পেল। আপনারা দেখেছেন এইসব কাহিনীগুলো। এখন আরেকটা নাগরিক কমিটি করেছে, দেখেছেন না? সেই নাগরিক কমিটির এজেন্ডাগুলো দেখেছেন নিশ্চয়ই। তাইলে নানানভাবে সরকারের আশেপাশে যারা আছে, যেটাকে আমরা অরাজনৈতিক সরকার বলছি, অন্তর্বর্তীকালীন সরকার বলছি, তাদের মধ্যেও বহুমুখী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আর আমরা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, তাদের মধ্যেও দেখেন একটা অস্বস্তি। কত দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে এখন একটা পাল্টাপাল্টি শুরু হয়ে গেছে। এটা তো শুভ লক্ষণ না। আপনাকে তো একটা জায়গায় স্থিরভাবে কাজ করতে হবে। এই সরকার কি কি সংস্কার করতে পারবে না, তার জুরিসডিকশন কতটুকু, সেগুলো না ভেবে আমরা নিজেরাই তর্কাতর্কি শুরু করে দিয়েছি। 111-এর কথা আপনাদের মনে আছে? তখনও অনেক সংস্কারের কথা আসছিল। শেষ পর্যন্ত সংস্কারটা একটা গালিতে পরিণত হয়েছিল। এবং যারা সংস্কারপন্থী ছিল আওয়ামী লীগে, তাদেরকে বলা হতো র্যাটস। মনে আছে? রাজ্জাক, আমু, তোফাইল, সুরেন্দ্র সেনগুপ্ত। অর্থাৎ সংস্কার মানে র্যাটস। আর এইদিকে যারা সংস্কারপন্থী ছিল বিএনপির, তাদের যে কি করুণ দশা ছিল 2008-এর পর থেকে, আপনারা এগুলো জানেন, অনেকেই ভুক্তভোগী। এই সংস্কারের প্রশ্নটা আপনারা জানেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলগুলো প্রায় 1,500 সংস্কার প্রস্তাব দিয়েছে। 1,500 সংস্কার প্রস্তাব। এবং প্রত্যেক দিন এগুলো আরো বাড়তেছে যার যার অবস্থান থেকে। আমি তো মনে করি এই সরকারের পক্ষে সব সংস্কার করা তো এটা সম্ভব না। আমরা 1971 সনে একটা বড় সুযোগ পেয়েছিলাম। সকলের এই আকাঙ্ক্ষা ছিল যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে একটা জাতীয় সরকার হবে। রব্বারিয়া তখন তরুণ ছাত্র নেতা, সবেমাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন। কিন্তু সে সময়ে আমরা তো জাতীয় সরকার পাই নাই, আমরা দলীয় সরকারের অধীনে ঢুকে গেলাম। তারপরে তো জানেন যে কাঠামোগতভাবে কি কি সমস্যাগুলো সৃষ্টি হয়, এমনকি নির্বাচনের ব্যবস্থা পর্যন্ত। 73 সনের নির্বাচন সম্পর্কে জানেন, যাকে দাউদকান্দি থেকে নির্বাচন কমিশনের সহায়তায় ব্যালট বাক্স নিয়ে এসে নির্বাচিত ঘোষণা করেছিল। আমি খুনি মোস্তাকের কথা বলছি। উনি যখন ক্ষমতা নিলেন 15ই আগস্টের পরে, আমরা তো ভাবছিলাম বোধহয় আরেকটা সুযোগ আসছে জাতির সামনে। কিন্তু উনি কি করলেন? উনি জাতীয় পোশাক, মোস্তাক সাহেব যে পোশাক পরতো সেটা জাতীয় পোশাক, আর মাথায় যে টুপিটা দিত সেটাকে জাতীয় টুপি ঘোষণা করা হয়েছিল। একটা বিরাট সংস্কার না? তারও তো অনেক বড় বড় সংস্কারের কথা বলছিল, আপনারা শুনেছিলেন। তারপর দীর্ঘ সময় 90-এ আমাদের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করলাম। সেখানেও তো আমরা অনেক সংস্কারের কথা বলেছিলাম, 3 জোটের রূপরেখার কথা বলেছিলাম ঐক্যবদ্ধের ভিত্তিতে। আমরা কি সেগুলো গ্রহণ করেছি? গ্রহণ করেছি, কাগজে পত্রে স্বাক্ষরও করেছি।
বাস্তবে তো আমরা সেটা করতে পারি নাই। যদি সেটা আমরা করতাম তাহলে হয়তো এই 90 সন থেকে 2024 এই ভোগান্তিটা আমাদের হতো না, এত রক্তপাত, এত স্বৈরশাসন, ফেসিবাদ ইত্যাদি ইত্যাদি। সেই কাজটাও আমরা করতে পারি নাই। 1/11 একটা সুযোগ আসছিল, এত রাজনৈতিক নেতা নেত্রীদের উপর যে ধরনের নির্যাতন, নিপীড়ন, কারাভোগ, তখনও আমরা মনে করেছিলাম যে এইবার বোধহয় কিছু একটা হবে। কিন্তু আমরা 1/11 সরকারকেও সেই সংস্কারগুলো করতে দিই নাই, এত চাপাচাপি করলাম, পরে বাধ্য হয়ে যেন তেনভাবে একটা নির্বাচন দিয়ে তারা চলে গেল। তারপরে ভোগান্তি তো জানেন কি কাহিনী, 15 বছরের কাহিনী, অত্যাচার নিপীড়নের কাহিনী, এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণহত্যাটা হলো, এত রক্তপাত 1971 সনের পরে বাংলাদেশে 53 বছরের মাথায় এই ধরনের রক্তপাত করে শেখ হাসিনা তার জনগণের বুকে বুলেট চালিয়ে এবং পুলিশ এবং সাধারণ তার ক্যাডার বাহিনীর হাতে মরণাস্ত্র দিয়ে, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একজন স্বৈর শাসক এই ধরনের লাশের রাজনীতি করতে পারে সমসাময়িক কালে, এটা আমরা দেখি নাই। সুতরাং আজকে এই রক্তের মধ্য দিয়ে যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে, আমার মনে হয় আমরা এত বেশি ক্ষমতা লিপ্ত হয়ে গেছি। প্রত্যেক দিনেই দেখবেন নানান বক্তব্য চলে আসতেছে, ছাত্ররা বলতেছে, সমন্বয়করা বাংলাদেশে প্রতীকীর রাজনীতি শেষ। প্রতীকী মানে ওই নৌকা, ধানের শীষ, মান্না ভাইয়ের কেতলি ইত্যাদি ইত্যাদি, এইটার নাকি অধ্যায় শেষ হয়ে গেছে, শুনেন নাই? আবার আরেকজন বলছে সরকারের খুব ঘনিষ্ঠ, যে একটা নতুন ধারা রাজনীতি বাংলাদেশে চালু করতে হবে। এবং মান্না ভাই নাগরিক কমিটি করে একটা রাজনৈতিক দল করেছে, বহু বছর লেগেছে। হাসিনার সময়তে উনি প্রায় 1.5 বছর জেলের মধ্যে ছিল, 2 বছর 6 মাস কম বলে ফেলেছি। এবং তাকে, তার দলকে নির্বাচন কমিশন কোনোভাবে নিবন্ধন দিচ্ছিল না, হাইকোর্ট করে তারপরে একটা পেল। আপনারা দেখেছেন এইসব কাহিনীগুলো। এখন আরেকটা নাগরিক কমিটি করেছে, দেখেছেন না? সেই নাগরিক কমিটির এজেন্ডাগুলো দেখেছেন নিশ্চয়ই। তাইলে নানানভাবে সরকারের আশেপাশে যারা আছে, যেটাকে আমরা অরাজনৈতিক সরকার বলছি, অন্তর্বর্তীকালীন সরকার বলছি, তাদের মধ্যেও বহুমুখী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আর আমরা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, তাদের মধ্যেও দেখেন একটা অস্বস্তি। কত দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে এখন একটা পাল্টাপাল্টি শুরু হয়ে গেছে। এটা তো শুভ লক্ষণ না। আপনাকে তো একটা জায়গায় স্থিরভাবে কাজ করতে হবে। এই সরকার কি কি সংস্কার করতে পারবে না, তার জুরিসডিকশন কতটুকু, সেগুলো না ভেবে আমরা নিজেরাই তর্কাতর্কি শুরু করে দিয়েছি।